তো আমি এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো ভারতবর্ষের সুন্দরবন, আর ওপাশে যে দ্বীপটা দেখা যাচ্ছে ওটা কিন্তু বাংলাদেশের সুন্দরবন। মাঝখান থেকে নদী ভাগ হয়ে গেছে, অর্ধেক বাংলাদেশের ভেতরে, অর্ধেক ভারতবর্ষের ভেতরে। আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি একদম ভারতবর্ষের সুন্দরবনের একদম শেষ গ্রামে। তো এটা হলো শামশেরনগর, আর ওপাশে বাংলাদেশের ধোজিখালি দ্বীপ। খুব সমস্যা, রাস্তাঘাট নেই, জলের ব্যবস্থা নেই, খাওয়ার জলও ঠিক মতো নেই। খাওয়ার জলের খুব সমস্যা আপনাদের এখানে। একটা কলের থেকে আমরা একবার এসেছিলাম আগে একবার, ওখান থেকে জল গিয়েছিলাম, মানে পেট্রোলের মতন জল বেরোচ্ছে। পেটের মতো জল, ওই খেয়ে আমাদের মানে ওই খেয়ে তো মানে অসুস্থ হয়ে যায় অনেক মানুষ। আচ্ছা, আপনাদের এখানে তো মানে বাঘ ঠাক কি কোনোদিন ঢোকে? বাড়িতে দিন হয়, এই বাড়িতে দিন হয় বাড়িতে। আমরা ওই রাস্তায় আগে এইরকম টাইম পর্যন্ত যেতাম, আর যেতাম না, আর যেতে সাহস ওটা যেতে সাহস পেতেন। দেখুন ভিজে ভিজে এনারা চিংড়ি মাছের মনে হচ্ছে মিন ধরছে। এটাই হলো বিএসএফদের বসার জায়গা। দেখুন এখানে বসে তারা পুরো কড়াভাবে সীমান্ত পাহারা দেয়। নমস্কার, স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। আজ আমি আপনাদের নিয়ে যাব সুন্দরবনের শেষ দ্বীপের একদম শেষ গ্রামে, যার ওপাশেই রয়েছে বাংলাদেশ সীমান্ত এবং এপাশে ভারতবর্ষ। মাঝখান থেকে বয়ে চলেছে একটি নদী, সেই নদীটির নাম কালিন্দী নদী। সেই নদীই কিন্তু ভাগ করেছে ভারত এবং বাংলাদেশের সেই সীমান্তকে। এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব সুন্দরবনের অপার সৌন্দর্যের মাঝে লুকিয়ে থাকা এই সুন্দরবনের মানুষের সংগ্রামী জীবনের গল্প। তো চলুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 7:30। আমি এখন পৌঁছে গেছি লেবুখালিতে। লেবুখালিটা হলো হাসনাবাদ থেকে প্রায় 1 ঘন্টা ম্যাজিক গাড়ি বা অটোতে করে আসতে হয়, লেবুখালি ঘাট আর কি। এখানে 3টে নদীর একটি সংযোগস্থল রয়েছে, তার ওপাশেই রয়েছে কিন্তু একদম আমরা আজকে মানে যেখানে যাচ্ছি সেই শামশেরনগর, একদম ভারতবর্ষের সুন্দরবনের শেষ প্রান্ত। আর এটা কিন্তু উত্তর 24 পরগনার মধ্যে পড়ছে। আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের কিন্তু উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা দুই সাইডেই কিন্তু সুন্দরবন রয়েছে, আর এটা উত্তর 24 পরগনার একদম শেষ। তো এখান থেকে আমাদের এখন পার হতে হবে, পার হয়ে যেতে হবে ওপাশে দুলদুলি, সেখান থেকে আবার ম্যাজিক গাড়ি করে আমাদের সেই শামশেরনগর পৌঁছতে হবে। সময় লাগবে প্রায় 1 ঘন্টা। দেখুন সকালবেলায় এখন ঘড়ির কাঁটায় সময় 7:30 বাজে। দেখুন ভিজে ভিজে এনারা চিংড়ি মাছের মনে হচ্ছে মিন ধরছে। এখানে একজন রয়েছে এবং ওখানে একজন রয়েছে। এই মানে সুন্দরবনের বেশিরভাগ মানুষের কিন্তু জীবন জীবিকা এই মাছ ধরার উপরে নির্ভরশীল। এখন ওরা মিন ধরবে, মানে টাইম ঠিক নেই কটা পর্যন্ত ধরবে, মানে কিছু হবে তারপরেই কিন্তু তারা যাবে। আপনারা কি মিন ধরছেন? চিংড়ি মাছের মিন? বাগদার মিন? ও অ্যাকচুয়ালি এই সুন্দরবনের মানুষের কিন্তু বেশিরভাগ মানুষের জীবন জীবিকা এই মাছ ধরার উপরে নির্ভরশীল। আর বেশ কিছু মাস কিন্তু মাছ ধরা বন্ধ ছিল, জানি না এখনও চালু হয়েছে কিনা, মনে হয় মানে সবে আস্তে আস্তে চালু হচ্ছে মাছ ধরাটা। তো এই মিন ধরতেই পারে, মিনগুলো ওই নদীর একদম যে খাড়ি সেই সাইড দিয়ে তারা এইভাবে মশারির জাল মতন করে সাইড দিয়ে টেনে টেনে সেই মিনগুলো ধরে। তো দেখুন টানতে টানতে ওরা কোথায় চলে যাবে তার কোনো ঠিক নেই। এক দ্বীপ থেকে আর এক দ্বীপে এভাবেই কিন্তু বড় বড় যে গাড়ি লরি সেগুলো পারাপার হয়। দেখুন এখানে ব্রিজ রয়েছে আর সব লরি দাঁড়িয়ে রয়েছে, এভাবেই কিন্তু সব যাবে। এই যে যাচ্ছে এই ফেরিটা ওখানে ছেড়ে আবার আসবে, এসে এই লরিগুলো ধীরে ধীরে নিয়ে যাবে। ওটি কিন্তু পুরোটা একটি দ্বীপ, আর ওপাশেও আরেকটি দ্বীপ রয়েছে। তো সামনে দেখতে পাচ্ছেন দুপাশে দোকান রয়েছে, এটাই কিন্তু সেই নৌকার ঘাট। এখান থেকেই আমাদের নৌকা পার হতে হবে। যেখান থেকে আমাদের নৌকা পার হয়ে যেতে হবে। কত চলে এলো আমাদের নৌকা, এই নৌকাতে করেই আমরা এখন যাব ওপাশে, ওই যে দেখা যাচ্ছে দুলদুলি। তো আমাদের নৌকা এখন ছেড়ে দিল, আমরা কিন্তু রওনা দিয়েছি দুলদুলির দিকে। দুলদুলি থেকে আমাদের আবার ম্যাজিক গাড়ি ধরতে হবে, ধরে আমাদের যেতে হবে শামশেরনগর, একদম সুন্দরবনের শেষ প্রান্ত, যার ওপাশে রয়েছে বাংলাদেশ। ওখানে কিন্তু নদী সীমানা করা রয়েছে, বাংলাদেশের মধ্যে কিছুটা আছে এবং ভারতবর্ষের মধ্যে কিছুটা আছে। দেখতে থাকুন, একদম সুন্দরভাবে আপনাদের সম্পূর্ণ এই আইল্যান্ডটা ঘুরে দেখাবো এবং সেখানকার মানুষদের জীবনধারা আপনাদের সামনে তুলে ধরবো। খুব একটা দূরত্ব না, 5 মিনিট লাগলো আমাদের
লেবুখালি থেকে এই দুলদুলি আসতে। আর ভাড়া নিল মাত্র 3 টাকা। দেখুন প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়েও রয়েছে, তারা আবার এই দ্বীপ থেকে ওই দ্বীপে যাবে। আমাদের যাত্রীবাহী যে ঘাট সেটা হচ্ছে সে জানি নেমে গেলাম দুলদুলি ঘাটে। এখান থেকে এই যে ব্রিজ রয়েছে, ব্রিজ দিয়ে আমাদের এখন বাইরে বেরোতে হবে। বাইরে বেরিয়ে আমাদের ধরতে হবে ম্যাজিক গাড়ি। তো এই যে এখানে সব এই যে এভাবে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এগুলোতেই কিন্তু আমাদের যেতে হবে শামসেরনগর। এই যে এই গাড়িটা যাবে। তো আমরা ম্যাজিক গাড়ির উপরে উঠে বসে পড়লাম। আমরা যখন ঝড়খালে গিয়েছিলাম তখনও কিন্তু এই ম্যাজিক গাড়ির উপরে করে গিয়েছিলাম। তো দেখুন আরেকজন জেঠুও, উনিও উপরে উঠে গেছে। আচ্ছা আপনি কোথায় যাবেন? হ্যাঁ, নাম ভীম মিস্ত্রি, যাবো। আচ্ছা আপনি মিস্ত্রি? মিস্ত্রি আপনি? হ্যাঁ মিস্ত্রি। কিসের মিস্ত্রি? মানে কিসের? কল মিস্ত্রি নাকি মানে বোর্ড মিস্ত্রি? বোর্ড মিস্ত্রি। আচ্ছা, বোর্ড খারাপ হলে ঠিক করেন? আচ্ছা, উনিও কিন্তু যাচ্ছেন, মানে কাজে যাচ্ছেন নাকি এখানে এসেছিলেন কাজে? কালীতলা বাজার। কালীতলা বাজার যাবেন? কালীতলা বাজার, ওখান থেকে জঙ্গল অফিস চলে যায়। ওখান থেকে জঙ্গল অফিস যায়? ওখান থেকে জঙ্গল বেড়াতে যায় আপনাদের মতন এরম মানুষ বহু। আচ্ছা, ঘুরতে যায়? নেমে ওখান থেকে বোট করে ঘুরতে যাই। হ্যাঁ। আচ্ছা এমনি ওখানে বোটে আমরা দেখেছিলাম, তো ভাড়া কত নেই? ও ওখানে যা নিয়ে পারে। আচ্ছা বুঝতে পেরেছি। তো এখানে কিন্তু কালীতলা বাজার বলে একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু আপনারা বোট ভ্রমণও করতে পারবেন। সেখানে থাকার জায়গাও রয়েছে। আচ্ছা ওখানে থাকার জায়গা আছে? মানুষজন থাকতে চাই আছে না? থাকার জায়গাও কিন্তু ওখানে রয়েছে। তো সেই বাজারটাও আপনাদের দেখাবো, যেহেতু ম্যাজিক গাড়ির এই উপরে বসে রয়েছি, তো সুন্দরভাবে এই দৃশ্যটা আমরা উপলব্ধি করতে পারবো। তো আমাদের গাড়িটি ছেড়ে দিল, একদম আমরা সোজা গিয়ে থামবো শামসেরনগর। সময় কিন্তু প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15-20 মিনিট সময় লাগবে, বেশ দূর আছে। আর অসাধারণ কিন্তু দুপাশে সুন্দরবনের সেই ভয়ানক জঙ্গল দেখতে পারবেন, বাঘের জঙ্গল, একদম ব্যারিকেড দেওয়া রয়েছে, সেই জঙ্গলগুলো আপনাদের দেখাবো। তা প্রায় 1 ঘন্টা আমরা এই ম্যাজিক গাড়ির এই ছাদের উপরে আমরা বসে যাচ্ছি। রাস্তা প্রচণ্ড খারাপ। আগের বার যখন এসেছিলাম এত রাস্তা খারাপ ছিল না। যাই হোক, আমরা এখন কালীতলা বাজারটা পার হলাম। আর দেখুন এখান থেকে কিন্তু শুরু হলো ম্যানগ্রোভ জঙ্গল। ওই যে দেখতে পাচ্ছেন ব্যারিকেড দেওয়া রয়েছে, ওর পাশেই কিন্তু বাঘের জঙ্গল। তার পাশেই রয়েছে একটি কালিন্দী নদীর খাড়ি, তার পাশে এই রাস্তা। এই রাস্তা দিয়ে এখন সোজা আমরা চলে যাব একদম শেষ সীমান্তে শামসেরনগরের। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা এটা। এখানে কিন্তু মানুষজন বিভিন্ন রকম মাছ কাঁকড়া ধরতে যায় এই খাড়িতে, আর প্রচণ্ড রিস্ক নিয়ে যায়। আর এর পাশেই কিন্তু রয়েছে গ্রাম, দেখে বুঝতেই পারবেন। দেখুন এটা কিন্তু পুরো গ্রাম, আর এর পাশেই বাঘের জঙ্গল। দরকার ছিল বল। আর দেখুন এগুলো হচ্ছে কেওড়া গাছ, প্রচুর ফল হয়েছে গাছে। আর এই কেওড়া পাতা কিন্তু হরিণের খুব প্রিয় একটি খাদ্য। তো পৌঁছে গেলাম আমরা শামসেরনগর। ওই যে শামসেরনগর বাজার, তার সামনে দিয়ে একটি ঢালাই রাস্তা রয়েছে, সেই ঢালাই রাস্তার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি গ্রামের মধ্যে। আর আশেপাশের পরিবেশ দেখুন, যেহেতু বৃষ্টি হয়েছে বেশ কয়েকদিন ধরে, এইসব মাঠে কিন্তু সব জল জমে গিয়েছে। এপাশেও জল এবং দেখুন এপাশেও জল। আর সামনে সুন্দর একটি ঢালাই রাস্তা। এই ঢালাই রাস্তা দিয়েই আমরা এখন সোজা হেঁটে যাব একদম শেষ প্রান্তে। দেখুন চারিদিকে জল জমেছে, বৃষ্টির জল। আর তার ঠিক মাঝখানে একটি বাড়ি রয়েছে, মাটির বাড়ি, উপরে টিন দেওয়া, আর আশেপাশে পুরো জল। এটাই কিন্তু সুন্দরবনের গ্রামীণ পরিবেশ। আর এই যে এমন ঢালাই রাস্তা করা রয়েছে, এই রাস্তা দিয়েই সোজা হাঁটছি। হাঁটতে হাঁটতেই গ্রামটা
আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর আরেকটু সামনে গেলেই পেয়ে যাব কালিন্দী নদী এবং তার ওপাশে রয়েছে বাংলাদেশ সীমান্ত। তো সেখানে পৌঁছাতে গেলে আমাদের কিছু সময় হাঁটতে হবে, হাঁটতে হাঁটতে আমরা সেখানে পৌঁছাবো। তার মধ্যে আপনাদের এই গ্রামের অসাধারণ সৌন্দর্য পরিবেশ, এখানকার বাড়িঘর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এই রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়ল এই মাঠে কত গবাদি পশু, মানে গরু, ছাগল, ভেড়া মানে ঘাস খাচ্ছে। যেহেতু জল জমেছে, জলের উপরে যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলোই তারা খাচ্ছে। দেখুন মাঠটা কত বড়, আর পুরো মাঠে গরু, ছাগল, ভেড়াতে ভরা। আর এখানে কিন্তু এটা একটা ছোট্ট পুকুর, এখানে যত সম্ভব মনে হয় মাছ চাষ বা কিছু একটা করা হয়। এটাই কিন্তু সুন্দরবনের গ্রামীণ দৃশ্য। আর এই যে রাস্তা, এই রাস্তা দিয়েই আমরা হাঁটছি, অনেকটা হেঁটে চলে এসেছি। এখনও পর্যন্ত যে শেষ সীমান্ত, সেই সীমান্তে আমরা পৌঁছাতে পারিনি। তো দেখি আর কতটা হাঁটতে হয়। আমি পৌঁছে গেলাম বেশ অনেকটা সময় হাঁটার পরে একদম ভারতবর্ষের শেষ সীমান্তে। ওপাশে রয়েছে কালিন্দী নদী আর তার ওপাশে রয়েছে বাংলাদেশ, বাংলাদেশের শ্যামনগর থানার ধজিখালি। বাংলাদেশের যে দ্বীপটা সেটা একটু সামনে গেলে দেখা যাবে। তো এখান থেকে ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে, ওপাশে নদী রয়েছে, জানি না দেখা যাচ্ছে কি না, হয়তো গাছের জন্য বোঝা যাচ্ছে না। আর দেখে বুঝতেই পারছেন একদম কাঁটার তার দেওয়া, এখানে কাঁটার তার দিয়ে রেখেছে। আর ওখানে বিএসএফ রক্ষী যারা, তাদের বসার জায়গা করা রয়েছে। তো এদিক থেকে সোজা চলে যাবে, আর গ্রাম নেই এদিকে, যা গ্রাম রয়েছে সব আমাদের এই রাস্তাতে হেঁটে যেতে হবে। একদম মাটির রাস্তা, ওখান থেকে আবার ঢালাই রাস্তা শুরু। আর এই যে ম্যানগ্রোভ জঙ্গল, ওপাশে কালিন্দী নদী। দেখুন এই যে কাঁটাতার এখানে এভাবে দিয়ে রেখেছিল, যেহেতু কয়েকদিন আগে ঝড় বৃষ্টি হয়েছে সেই জন্য হয়তো এটা মানে পড়ে গেছে। আর এই যে ঢালাই রাস্তা এখান থেকে শুরু। আর এখন যেহেতু ভাটা চলছে সেই কারণে এখানে জল নেই, ঝড় আসলে কিন্তু এখানে পুরো জল হয়ে যাবে। তো এই রাস্তা দিয়ে সোজা কিছুটা হাঁটলেই একদম ওপাশে যে বাংলাদেশের দ্বীপটা সেটা দেখা যাবে। আপনার বাড়ি গ্রামে নাকি? এখানেই বাড়ি। আচ্ছা, মানে ওপাশে তো বাংলাদেশ, তাই তো? ওটা কি বাংলাদেশের ধজিখালি? তো শ্যামনগর থানা যত সম্ভব। আচ্ছা, হ্যাঁ, ওপাশে কক্সবাজারে, মানে এখানে ওদিকে গেলে কক্সবাজার পাওয়া যাবে। আচ্ছা, সামনে বিএসএফও আছে না? আচ্ছা, দেখেছেন এখানে কিন্তু সব এই যে বাড়িঘর সব এমন দেয়। এখন সরকার চেঞ্জ হওয়ার পরে পরিবর্তন হয়েছে একটু নাকি? ভালো চাল দিচ্ছে না? বাহ, দেখুন এখন সরকার পরিবর্তন হওয়ার পরে বলছে ওনারা এখন ভালো চাল দিচ্ছে। যেহেতু এখন খাদ্যমন্ত্রী বলে দিয়েছে যে এখন গম দেওয়া যাবে, আটা দেওয়া যাবে না, সেই কারণে এখন ভালো চাল, আটা মানে উন্নত মানের পাচ্ছে মানুষজন, সেটাই বলছে। আর এই যে কেওড়া ফল দেখুন, গাছে কত কেওড়া ফল হয়েছে, পুরো কেওড়া ফলে ভরা। এই কেওড়া ফলের কিন্তু চাটনি খেতে বেশ ভালো লাগে, তাই তো? এগুলো কেওড়া ফল তো? কেওড়া ফলের চাটনি খেয়েছো? ভালো লাগে? টকটক লাগে নাকি? টকটক মিষ্টি মিষ্টি না? বাহ, ঠিক আছে। ভাইটা কিন্তু কিছু পরে 5-এ বললে তো? 5-এ পড়ে। তোমার বাড়ি কোনটা? এইটা এখানে? ও ভিতর, ওই যে ওই যে ভাইদের বাড়ি ভিতরে ওখানে। আর দেখুন এখানে এই যে কাঁটা তার দিয়ে রেখেছে যাতে ওপাশে কেউ না যেতে পারে। আর এগুলো সব কেওড়া গাছ। এই কেওড়া ফল কিন্তু প্রচুর বিক্রি হয় এই সুন্দরবন এলাকায়। যদি কখনো আপনারা আসেন সুন্দরবন ঘুরতে, অবশ্যই কেওড়া ফল কিনবেন। কেওড়া ফলের চাটনি সুন্দরবনে যদি ঘুরতে যান, ইলিশ উৎসবে বা যেসব শীতকালীন যে 2-3 দিনের প্রোগ্রাম হয় সেগুলো ঘুরতে গেলে কিন্তু এই কেওড়া ফল ওখানে পাওয়া যায়। এই কেওড়া ফল মেখে দেয়, দারুণ লাগে খেতে। তো দেখুন এখানে ধান থেকে চাল বের করছে। দেখুন এই যে ধান রয়েছে, এই ধান থেকে এই যে চাল বের করছে। আর এগুলো পুরোগুলো এই সাইডে আলাদা হয়ে যাচ্ছে। দেখুন সিস্টেম দেখুন, বাহ। এই যে আপনাদের নিজেরই মাঠের ধান নাকি? আচ্ছা, এখন তো জলের জন্য সব তুলে ফেলেছেন। এভাবে ধান থেকে চাল বের করছে, বেশ ভালো, ঠিক আছে। দেখুন সব বাড়িঘর দেখুন এমন। এইসব এলাকার
বাড়িঘর সব এমনই। আর যখন বৃষ্টি হয় প্রচুর পরিমাণে এইসব জায়গাতে পুরো জল জমে যায়। এখানে মানুষ থাকে না, এখানে দেখে মনে হচ্ছে যেসব ছাগল গরু সেগুলো থাকে, মুরগি, তাদের জন্য বাসস্থান করা। আর দেখুন এই যে ঢালাই রাস্তা শেষ, এবার শুরু হয়ে গেল ইটের এমন ভাঙাচোরা রাস্তা। যারা ধান চাষ করেছে বর্ষার আগে ধান কেটে এইভাবে ধান ছেড়ে বিচুলিগুলো এইভাবে গাদা দিয়ে রেখেছে। দেখুন এইভাবে সব গাদা দিয়ে রেখেছে বিচুলিগুলো। দেখুন এখানে সব বাড়িতে এমন প্রত্যেকটা বাড়িতে এমন করে পুকুর রয়েছে। দেখুন, ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা এপাশেই তো বাংলাদেশ নাকি? হ্যাঁ, আমার ফটো তুললেন। আপনার বাড়ি কি ভিতরে? হ্যাঁ। আচ্ছা, মানে বর্ষায় তো খুব অসুবিধা হয় আপনাদের, বর্ষা মানে বৃষ্টি হলে? আমাদের গরিব এলাকা, কি করবো স্যার, গরিব এলাকা, এই রাস্তাঘাট নেই। হ্যাঁ দেখছি তো এই রাস্তাঘাটের তো মানে খুব খারাপ অবস্থা। তো রাস্তা নেই। হ্যাঁ, আমরা তো আজ থেকে আমাদের কোমর ব্যথা হয়ে গেছে, হ্যাঁ, কি ভয়ঙ্কর রাস্তা। এবার তো মানে ভালো তো হওয়া উচিত, হ্যাঁ, যেহেতু সরকার চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে, তাহলে আমরা একটু বাঁচতে পারি, কীভাবে দিন কাটো। কিন্তু আপনাদের এটা তো অ্যাকচুয়ালি বাঁধের কাজ করে নাকি? হ্যাঁ, মানে ওই পাশে জলটা যাতে এই পাশে না আসে না, সে বাঁধের কাজটা করে। বাঁধের কাজ। আচ্ছা, কিন্তু এই পাশটা নিচে হয়ে যায়, মানে যখন জল এই পাশটায় জমে যায় জমে যায়। তখন জল যারা মানে রাস্তা নেই, না, রাস্তা ওটাও তো একটা সমস্যা। খুব সমস্যা, আমাদের খুব সমস্যা। এই কথা উঠছে, হ্যাঁ, ওদের খুব সমস্যা, রাস্তাঘাট নেই, জলের ব্যবস্থা নেই, খাওয়ার জলও ঠিক মতো নেই। খাওয়ার জলের খুব সমস্যা আপনাদের খুব এখানে। খাওয়ার জলের। একটা কলের থেকে আমরা একবার এসেছিলাম আগে একবার, ওখান থেকে জল গেছিলাম, মানে পেট্রোলের মতন জল বেরোচ্ছে। পেটের মতো জল, ওই খেয়ে আমাদের শরীর ভালো লাগে, মানে ওই খেয়ে তো মানে অসুস্থ হয়ে যায় অনেক মানুষ। সুস্থ হয়ে যায়। কিন্তু আস্তে আস্তে দেখলাম যারা জলের ট্যাঙ্কি হচ্ছে ওই সাইডের দিকে। ওই ট্যাংটা ওই প্রধানের বাড়ি ওই ছিল, ওটা প্রধানের বাড়ি? তৃণমূলের, হ্যাঁ, আচ্ছা, প্রধানের বাড়ি ওই বোন তো কাজ করেছে, করে আর করিনি। সব টাকা পয়সা খাইয়ে ফেলেছে, সবারই তো একই কথা বলছে। খাইয়ে ফেলেছে, বুঝতে পারলেন। আচ্ছা, আপনাদের তো এটা মানে হিঙ্গলগঞ্জের মধ্যে বিধানসভার মধ্যে পড়ে? হ্যাঁ, ওই রেখাপাত্র। রেখাপাত্র, মানে সে তো বিশাল, মানে সন্দেশখালির সময় খুব ভাইরাল হয়েছিল। রেখাপাত্র আপনাদের এমএলএ? এমএলএ, আমাদের রেখাপাত্র এমএলএ। দেখি উনি কী করতেছে, আমাদের খুব দুরবস্থা, রাস্তাঘাট নেই, পানীয় জল নেই। খুব সমস্যা, মানে জলের সমস্যা এটা আমরা জানি, কারণ আমরা একবার জল খেয়ে বুঝেছিলাম যে কতটা বাজে জল, মানে জলের কালারই খারাপ। এটা একটা খুবই সমস্যা এই এলাকার এই সাইডে, মানে আপনাদের এই সাইডটা বেশি সমস্যা। হ্যাঁ, ওই মাথায় বইয়েছে নাকি আমাদের, সে ভাতার টাকা বন্ধ হয়ে গেছে, 3-4 মাস তাই যাচ্ছে। ও এখন যাচ্ছেন সেখানে? হ্যাঁ, ওইখানে বইয়ে, ওই ফ্লাশ সেন্টারে বইয়ে হ্যাঁ, ওই সেন্টারে ওখানে হয়তো বসেছে। বসেছে, তাই যাচ্ছে। আচ্ছা, আপনাদের এখানে তো মানে বাঘ ঠাক কি কোনোদিন ঢোকে? বাঘ এখানে দিনও মানে এই বাড়িতে দিনও মানে বাঘ ধরে নিয়ে গেছে, এই যে গরু নিয়ে গেছে। মানে এটা কত বছর আগের কথা? তা 8-10 বছর আগে। 8-10 বছর আগে? হ্যাঁ, মানে এই বাঘ নদীর সাথে চলে আসে? হ্যাঁ। মানে- তারপরে ওই রাস্তা দিয়ে দিনও মানে নিয়ে গেছে এপারে এসে, ওই বাবা, বাঘে নিয়ে গেছে। বাঘই নিয়ে চলে গেছে? বাঘে নিয়ে আর আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, মহিলা নিয়ে গেছে। তুলে নিয়ে চলে গেছে? হ্যাঁ, আমরা ওই রাস্তায় আগে এইরকম টাইম পর্যন্ত যেতাম, আর যেতাম না, আর যেতে সাহস তারপরে যেতে সাহস পেতেন না? এখন আপাতত ওই রাস্তাটা ওইটা হয়ে আমরা এখন চলাফেরা করি কিছু। মানে এখন তো মানে নেট ফেন্সিং দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে সরকারের একটা বাস ছিল, ভালো করে চিন্তা করেন, এমএলএ দিয়েছিল একটা বাস, আমরা ডাইরেক্ট কলকাতায় যেতাম, রুগী টুগি নিয়ে কলকাতায় যেতাম, কিন্তু সেইটাকে উনি বন্ধ করে গেছে। একটা বাস ছিল, সরকারি বাস ছিল, ডাইরেক্ট একদম এতে চলে যেত, ওটা কি বলো, কলকাতার কাছাকাছি চলে যেত। মানে ওটা কোন জায়গা থেকে ছাড়তো? এখান থেকেই ছাড়তো, এখান থেকে ছাড়তো? এখান থেকেই ছাড়তো। আচ্ছা, 8টায় আগে 2টো দিল, তারপরে একটা তুলে নিল, তারপরে একটা দিল, সেটাও তুলে নিয়েছে? সেটাও তুলে নিল। তাহলে আমাদের রুগী নিয়ে, মানে যাতায়াতের রুগী নিয়ে যাতে মৃত্যু। ওটাই সমস্যা, মানে অনেক সময় তো যারা আচ্ছা, গর্ভবতী মহিলা। আরও কথা, গর্ভবতী মহিলা সে গেল, আরও কথা, আমাদের এখানে স্বাস্থ্যকেন্দ্র ভালো নেই। আচ্ছা, স্বাস্থ্যকেন্দ্র ভালো নেই। যেতে গেলে আমাদের বসিরহাট, অনেক দূর। বসিরহাট যেতে যেতে তো আমাদের রুগী শেষ। এখানে একটা যোগেশগঞ্জ আছে স্বাস্থ্যকেন্দ্র, ঠিক ডাক্তার চলছে, পরিকল্পনা নেই। মানে এটা হাসপাতাল হলে ভালো হয়। সেই হাসপাতালেই আছে, কোনো ভালো ডাক্তারই ভালো একটা ডাক্তার দুটো নেই। ডাক্তার আছে, ওষুধপত্র টুকটাক দিচ্ছে, ওষুধগুলোও বিক্রি করে হয়ে যাচ্ছে, চোরাই বিক্রি হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। ওই সেটা দেখুন আগে হয়েছে, এবার এখন দেখা যাক পরিকাঠামো চেঞ্জ হয়েছে কি হয়, সেটা এখন দেখার বিষয়। অবস্থা আমাদের খুব দুর্দিন বাবা, আমাদের দুর্দিনের সীমা নেই।
মানে একটা সময় তো সমস্যা ছিল বাঘের সমস্যা, বড় সেটা যাই হোক এখন মিটেছে। হ্যাঁ এখন মানে সমস্যা পানীয় জল, একটা স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র। এইসবের সমস্যা। হ্যাঁ এখন বড় সমস্যা হয়ে গেছে। আচ্ছা, ওই পাশে মানে বাংলাদেশের যে দ্বীপটা রয়েছে হুম। ওইটা তো মানে ফেন্সিং দেওয়া নেই নাকি? হ্যাঁ মানে ওই পাশে যে ফেন্সিংগুলো দেওয়া রয়েছে আমাদের ইন্ডিয়ার দিকে, হ্যাঁ বাংলাদেশের দিকে মানে দেওয়া নেই, না ওর জন্য মানে নদী সাঁতরে চলে আসে এপাশে। ওরা নদী সাথে কিন্তু আপনাদের ওই পাশে ফেন্সিং দেওয়া রয়েছে আমাদের দেখেছিলাম, ফিরেছি ওই হ্যাঁ ওই জঙ্গলের কানাতে একটা জাল জঙ্গলের দেওয়া কানাতে জাল ফেলানো রয়েছে। জাল রয়েছে। দেওয়া কিছুটা সেখান থেকে একটু কিছুটা রেহাই পাচ্ছে। এটাই সমস্যা। ঠিক আছে, যান, আবার বন্ধ হয়ে যাবে। তো শুনলেন ওই দাদুটার মুখ থেকে ওনার কথা, মানে এখানে কিন্তু জলের সমস্যা প্রচুর পরিমাণে, মানে জল খুব একটা ভালো না, আর তাছাড়া স্বাস্থ্যকেন্দ্র নেই, একমাত্র রয়েছে বসিরহাট বড়, আর এখানে যোগেশগঞ্জে রয়েছে, কিন্তু সেখানে পরিষেবা খুব একটা ভালো না, মানে ডাক্তার নেই, হয়তো একটু ক্রিটিক্যাল কিছু সমস্যা হলেই বলে যে চলে যেতে কলকাতায় বা অন্যত্র ট্রান্সফার করে দেয়। আর এপাশে যে বাংলাদেশের যে দ্বীপটা রয়েছে সেখান থেকে আজ থেকে 7-8 বছর আগে এখান থেকে একজন মহিলাকে তুলে নিয়ে চলে গেছিলেন, উনি কিন্তু সেটাও বললেন। তো এখন ফেন্সিংয়ের কারণে বাঘ খুব একটা আসে না, কিন্তু একটা সময় ছিল আজ থেকে 8-10 বছর আগে এখানে প্রতিদিন বাঘ আসতেন। আর উনি বললেন দুপুর 2টোর পরে বা 1টার পরে এনারা বেরোতেন না বাইরে ভয়তে, মানে যদি কোনো বাঘের আক্রমণের শিকার হয় সেই কারণে। তো এইভাবেই কিন্তু এই সীমান্ত দ্বীপের মানুষজন এইভাবে জীবনযাপন করতেন এবং এখনও সংগ্রাম করে চলেছে, কারণ তাদের পরিকাঠামো এখনও সেভাবে ভালো হয়নি, তাদের বাড়িঘর এখনও সেই কুড়ে ঘরের মতন। আরও দেখাবো সামনে আপনাদের অনেক বাড়িঘর রয়েছে, কেমন বাড়িঘরের পরিস্থিতি সেটা ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরবো। আমি একদম এই বাঁধের থেকে একটু নিচের দিকে নেমে গেছি, যেহেতু এখন ভাটা চলছে সেই কারণে এদিকে জলটা আসার সম্ভাবনা এখন নেই, মানে এখন জল নেই। আর এই যে কেওড়া গাছ, এখানে দেখছি কিছু বাচ্চা গাছে উঠে কেওড়া পাচ্ছে। তোমরা কি পাচ্ছ? কিসের বাচ্চা? বক বক দেখেন, ওরা বলছে বকের বাচ্চা ধরছে, জানি না ওরা কী করে ধরছে। কি দিয়ে ধরছো? ও গাছে কি বাসা বেঁধেছে? বাবা দেখুন গাছে উঠে যাচ্ছে, বাপরে। ওই দেখুন সবুজ জামা পরা গাছের সাথে একদম মিলিয়ে গেছে, সব গাছে উঠে যাচ্ছে বকের বাচ্চা ধরবার জন্যে। কি সাহস এদের। এই পাশেও দেখি, এই পাশেও গাছে একজন দেখি বসে রয়েছে উঠে। আর এই পাশে কিন্তু ওই নদী সাঁতরে অনেক সময় বাঘ কিন্তু চলে আসে, এই ভয়টা কিন্তু এখনও আছে। হয়তো অনেক বছর আসে না, কিন্তু এখন যে আসবে না সেটা কিন্তু কেউ বলতে পারে না, কোনো গ্যারান্টি নেই, যখন তখন আসতে পারে। কই পেয়েছো? বসে বাচ্চাগুলো লাফ দিয়ে কোন গাছে উঠে বসে রয়েছে, মানে বাচ্চাদেরও মানে এদের অভ্যাস হয়ে গেছে, কি সাহস এদের। দেখেছেন একদম গভীর ম্যানগ্রোভ জঙ্গল, অ্যাকচুয়ালি এগুলো ম্যানগ্রোভ না, এটা কেওড়া গাছ সব এখানে বেশিরভাগ। আর এ পাশে গ্রাম, দেখুন ওই যে এই জঙ্গলের ভিতর থেকে এরা বেরোচ্ছে, বক ধরছে। তোমাদের বাড়ি কোথায়? আমি তো ভাবছি তো কেওড়া, এগুলো কেওড়া গাছ তো, আমি তো ভাবছি কেওড়া পাচ্ছ তো, কই বক কই পেয়েছো? দেখুন সব গ্যাং ধরে সব গাছে উঠে বসে রয়েছে একজন, উঠে বাপরে। তো বক দিয়ে কী করবা? খাবে? আচ্ছা, এগুলো কি এগুলো দেখি, দেখুন কি একটা নিয়ে এসছে কোথার থেকে, কি বলে এগুলো রে? আচ্ছা সেই শামুক আচ্ছা, এগুলো কি খাবে নাকি? এগুলো খাও তোমরা? আচ্ছা, এ কোথার থেকে ধরলে এগুলো? এখান থেকে ধরলে? তা তোমার ভয় লাগে না? ওপাশে তো যদি বাঘ চলে আসে? এখানে আসে না, ওইদিকে আসে? আচ্ছা, মানে ওরা এখনো দেখেনি, চোখে পড়েনি ওদের এখনো। যাই হোক, অত গাছে উঠেছে, ও পড়ে যাবে তো, এই গাছের ডাল নরম হয় খুব, কি সাহস এদের। সাঁতার জানো তুমি? সাঁতার জানো? তাই সবাই সাঁতার জানে? আরে বাপরে, সব সাঁতার জানে, বাহ। তো দেখলেন মানে বাচ্চাদের ছোটোবেলার থেকেই এই
যে তীরবর্তী যে জায়গাগুলো, যে জঙ্গল, সেই জঙ্গলে ঢুকে মাছ কাঁকড়া ধরাই অভ্যস্ত। সেই কারণে এদের কোনো অসুবিধা হয় না, মানে বড় হয়ে গেলে আর এদের মনে সেই ভয়টা থাকে না, কারণ ছোটোবেলার থেকে তারা এগুলোর সাথে মানে মানিয়ে নিয়েছে। মাছ ধরা, কাঁকড়া ধরা, সেই ভয়টা এদের মনের থেকে চলে যায়। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো বাসক পাতা। এগুলো গ্রাম বাংলায় কিন্তু এখনও রয়েছে, কিন্তু আমাদের ওদিকে এখন আর দেখা যায় না। মানুষের যদি কাশি হয় এই বাসক পাতা রস করে খেলে নাকি কাশি সেরে যায়। এমনকি আমরাও খেয়েছি, আমার মা ছোটোবেলায় আমাদের বাসক পাতা রস বানিয়ে দিত। একটু মানে তিতো হতো, কিন্তু কাশি সেরে যেত। এমন গাছ এই গ্রাম বাংলায় প্রচুর রয়েছে, প্রচুর। আর এগুলো হচ্ছে আকন্দ ফুল, এপাশে আকন্দ ফুলের গাছ। কিন্তু সমস্যা এই রাস্তাঘাট এভাবে ভেঙে গিয়েছে, আর এপাশে পুরো জলে জলাকার। আর কয়েকদিন বৃষ্টি হলে এইসব পুরো জলের নিচে চলে যাবে। দেখুন, গ্রাম ঘুরতে ঘুরতে চলে এসেছি একদম, মানে এদিকে একটু জঙ্গল নেই, একদম সামনে কিন্তু বিএসএফ রক্ষীরা বসে রয়েছে। আপনাদের দেখাবো, ওই দেখুন, জুম করে দেখাবো, এটা কিন্তু বাংলাদেশের সুন্দরবন। আর এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সুন্দরবন। একদম সীমান্তে দাঁড়িয়ে রয়েছি আমি। আর একটু আগেই গেল বিএসএফের যে নৌকাগুলো টহল দেয়, সেই নৌকা কিন্তু এখন টহল দিচ্ছে। আর ওই যে বাংলাদেশের যে সুন্দরবন, ওখান থেকেই কিন্তু বাঘ সাঁতরে এপাশে চলে আসতো আগে। তো দেখলেন, ওটাই কিন্তু বাংলাদেশের সুন্দরবন। মানে অনেকে হয়তো জানেন যে দীর্ঘ 3-4 মাস এই নদীতে বা যেসব সুন্দরবন লাগোয়া যেসব নদীগুলো আছে সেখানে মাছ ধরতে দেয় না, কারণ মাছেরা ডিম পাড়ে। সেই কারণে মাছ ধরা সম্পূর্ণভাবে বন্ধ থাকে। তো সেই কারণে কিন্তু নদীতে কেউ মাছ ধরতে পারছে না, টহল দিচ্ছে। যদি কেউ চুরি করে মাছ ধরে তাদেরকে ধরবার জন্যে। তো এনাদের কিন্তু জীবন জীবিকা এই মাছ ধরার উপরেই সম্বল। সেই কারণে এখানে কি করে, এই যে তীরবর্তী জায়গা দিয়ে তারা এই ছোটো ছোটো বড়শি ফেলে তারা মাছ ধরে, বা কেউ মিন ধরার জন্য যে জাল টানে, সেই জাল টেনে তারা মিন ধরে। আর বাংলাদেশ থেকেও এপাশে যাতে কেউ না আসে তার জন্য কিন্তু এনারা কড়া পাহারা দেয়। আর ওপাশে বিএসএফ রক্ষীরা বসে রয়েছে, দেখতে পাচ্ছি আমি। তো যদি কিছু বলবে কিনা জানি না, হয়তো দেখেছে আমাকে। তো যাই, আমি উঠে যাব, হয়তো বকাবকি করতে পারে, কারণ এখন সরকার বদলে গেছে, এখন নতুন নিয়ম হয়েছে, এভাবে হয়তো না যাওয়াই ঠিক। একমাত্র এই স্থানে আসলেই এত সুন্দরভাবে ভারতবর্ষের সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবন স্পষ্টভাবে দেখা যায়। এটাই কিন্তু সেই স্থান, ভারতবর্ষের শামসুন্নগর এবং বাংলাদেশের ধোজিখালি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা ধোজিখালি দ্বীপের আশেপাশে যাদের বাড়ি, বাংলাদেশের কোনো বন্ধুরা যদি দেখে থাকেন এই ভিডিওটি, অবশ্যই কমেন্ট করবেন। মানে ওই দ্বীপটার নাম কি? মানে ওটা বাংলাদেশের ভেতরে, তাই তো? আচ্ছা, আর এটা ভারতবর্ষের ভিতরে। মানে আপনারা তো সারাদিন ধরে মানে দেখতে পারেন বাংলাদেশ ভারতের এই যে সংযোগ স্থল। আচ্ছা, ওই পাশ থেকে যারা মানে বাংলাদেশের যারা মৎস্যজীবী তারা মাছ ধরতে আসে? দেখি আসে না, তাদের ওদের এটাই থাকে। এদিকে আসতে দেয় না, না? আচ্ছা আচ্ছা, নদী কি ভারতবর্ষের হাফ বাংলাদেশের হাফ নাকি? কিছু আছে ওদের, কিছুটা ওদের আছে, কিছুটা ওদের মধ্যে, আমাদের কিছুটা। আচ্ছা, আর আপনি কি মাছ টাছ ধরেন? মাছ ধরেন না মানে? এখন তো মনে হয় মাছ ধরা টোটালি বন্ধ, ধরতে দেয় না। বাহ, বুঝেছেন, দারুণ জায়গাটা কিন্তু, অসাধারণ এবং সুন্দর হাওয়া দিচ্ছে। মানে এখানে থাকলে বাড়িতে পাখা লাগবে না। দক্ষিণ হাওয়া, হ্যাঁ, দক্ষিণা সুন্দর হাওয়া। শীতল হাওয়া। এটা হলো বিএসএফদের বসার জায়গা, দেখে বুঝতেই পারছেন, উপরে টিন দেওয়া। এখানে বসে তারা সীমান্ত পাহারা দেয়। যেহেতু ওপাশে বাংলাদেশের একটি দ্বীপ, সেই কারণে এখানে বসে ওনারা পাহারা দেয়। এবং সামনে একটি টাওয়ার করা রয়েছে, টাওয়ারের উপরে কিন্তু বিএসএফ রক্ষীরা রয়েছে। তো এখানে জানি না, এখন ক্যামেরা আগে ভিডিও করতে দিত, এখন হয়তো অ্যালাউ হবে কিনা জানি না। তো সেই কারণে আমি আপনাদের কিছুটা অংশ দেখিয়ে দিলাম। এটাই হলো বিএসএফদের বসার জায়গা। দেখুন, এখানে বসে তারা পুরো কড়াভাবে সীমান্ত পাহারা দেয়, যাতে ঝড় বৃষ্টি হলে এখানে বসে পাহারা দিতে পারে, তার জন্যে এটা বানিয়েছে নতুনভাবে। কারণ জল সীমান্ত থেকে কিন্তু অবৈধ মানুষ প্রবেশ করতে পারে, সেই কারণে কিন্তু এই স্থানে একদম কড়া পাহারা থাকে সবসময়। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো আপনাদের ঘুরে দেখালাম সুন্দরবনের শেষ দ্বীপের শেষ গ্রামের মানুষদের জীবনধারা, যার পাশে দেখলেন বাংলাদেশ সীমান্ত রয়েছে। তো বিএসএফ রক্ষীরা ওখানে বসে রয়েছে, একজনকে দেখতে পেলাম, এবং বাকিরা হয়তো এখন দুপুরবেলায় টিফিন করতে গেছে। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।